আসসালামু আলাইকুম। চায়নার এক কুসংস্কার এবং কালো জাদুতে ভরা গ্রামে পরপর মারা যায় ৩ জন লোক। তাদের লাশের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল যে এর পেছনে কোনো ভয়ানক অশরীরী শক্তির হাত রয়েছে, যে কিনা আস্তে আস্তে করে মেরে ফেলতে চাইছে গ্রামের প্রত্যেকটি মানুষকে। কিন্তু কেন? এই গ্রামের মানুষেরা তার কি ক্ষতি করেছিল? সেই সাথে তার হাত থেকে মুক্তি পাওয়ার উপায়ও বা কি? কালো জাদু এবং কুসংস্কারে আসক্ত এই গ্রামের গল্পই জানবো আজকের এই ভিডিওতে, যার নাম হরর লেজেন্ড অফ মিয়াওলিং। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে একটি কণ্ঠস্বর আমরা শুনতে পাই, যে আমাদেরকে বলে ইন এবং ইয়ান নদী পার হয়ে গেলেই পাহাড়ের ভেতরে এক গোপন জায়গায় কিছু গুপ্তধন লুকানো আছে। আজ পর্যন্ত সেই গুপ্তধন কেউ খুঁজে বের করতে পারেনি। সেই পাহাড়ের কাছে নদীর ধারে এক জঙ্গল আছে, যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ। সেই গ্রামের এক ধনী ব্যবসায়ী, তার বন্ধু এবং তার ছেলে কুইশেং একদিন নৌকা নিয়ে বেরিয়ে পড়ে সেই গুপ্তধনের খোঁজে। ফাগাইয়ের ছেলে কুইশেং কিছুটা ভয় পাচ্ছিল। সে বলে এই জায়গাটা বেশ অদ্ভুত, তাদের এখনই ফিরে যাওয়া উচিত। তবে তার বাবা তাকে ধমকে চুপ করিয়ে দেয় এবং বলে তাদের সামনে এগিয়ে যেতে হবে। তারা নদী বেয়ে এসে পড়ে পাহাড়ের একটি গুহায়। অন্ধকার গুহা ধরে তারা সামনের দিকে এগিয়ে যায়। তাদের হাতের বাতিটি খুব একটা আধার কাটাতে পারছিল না। এখানে গুহার দেওয়ালে দেওয়ালে বেশ কিছু কাগজ লাগানো ছিল, যাতে কিছু একটা লেখা আছে। খুব সম্ভবত এগুলো মন্ত্রপুত কাগজ। কিছু দূর এগোনোর পর তারা মোটামুটি ফাঁকা একটি জায়গায় এসে পৌঁছায়। জায়গাটা দেখে মনে হয় এটি কোনো মন্দির হবে। বিরাট বড় এক দেবমূর্তি এই জায়গাটাকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। এই জায়গার ঠিক মাঝামাঝি তারা একটি লাল কাপড়ের ভেতর গুপ্তধন খুঁজে পায়। ঝলমলে ওই গুপ্তধন থেকে যেন আলো ঠিকরে পড়ছে। সব মিলিয়ে চোখ ধাঁধানো ব্যাপার। এখন ইয়োচাই সেই গুপ্তধনের দিকে এগিয়ে যেতে গেলে ফাগাই তাকে থামায়। ফাগাই বলে এই গুপ্তধন বিখ্যাত এবং রহস্যময় সোনালী রেশমের উপর রয়েছে। সে যেন ওই গুপ্তধন না ধরে, তাহলে তারা বিপদে পড়বে। প্রক্ষান্তরে ইয়োচাই বলে সে এই গ্রামের সব থেকে বেশি ধনী, কারণ সে কখনোই কুসংস্কারে বিশ্বাস করেনি। এই কুসংস্কারেও সে কখনোই বিশ্বাস করবে না। তাই সে নিজেই ওই রেশমের ভেতর থেকে গুপ্তধন বের করে নিয়ে আসবে এবং এতে তার কিছুই হবে না। এরপর সে একটি মোমবাতি জ্বালায় এবং বলে যে সত্যি সত্যি যদি কোনো ভূত প্রেত থেকে থাকে, তাহলে মোমবাতির আলোয় সব পালাবে। ইয়োচাই মোমবাতি জ্বালিয়ে এরপর এগিয়ে যায়। সে রেশম সহ গুপ্তধনটি নিয়ে নেয়। তখনই প্রচন্ড হাওয়া বইতে শুরু করে। সেখানে থাকা একটি মূর্তি উল্টে যায়। প্রচন্ড হাওয়ায় মোমবাতি নিভে যায় এবং ধুলা উঠতে শুরু করে। তারা চোখে প্রায় কিছুই দেখতে পারছিল না। এমন সময় চারিদিকে লাল আলো জ্বলতে দেখা যায়। হঠাৎই তারা তাদের মাথার উপরে বেশ কিছু কফিন ঝুলতে দেখতে পায়। 3টি কফিন তাদের পাশে ছিটকে পড়ে। কফিনের ডালাগুলো একা একাই খুলে যায়। তারা একটু এগিয়ে গেলে দেখতে পায় কফিনের ভেতরে 3টি বিকৃত পচা লাশ রাখা আছে, যাদের গায়ে ঠিক তাদের মতোই পোশাক পরা। এইসব দেখে ইয়োচাই বেশ ভয় পেয়ে যায়। তাই তো সে ছুটে চলে যাওয়ার চেষ্টা করে। তবে মাঝপথেই তার পা আটকে যায়। সে কিছুতেই এগোতে পারছিল না। এমন সময় 4টি ভয়ানক হাত তার চোখ মুখ চেপে ধরে এবং টেনে তাকে কোথাও নিয়ে যায়। উধাও হয়ে যায় ইয়োচাই। এই দৃশ্য দেখে বাকি দুজনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। ফাগাই কুইশেংকে বলে পালাতে। কুইশেং বাবাকে ছাড়া পালাতে চাইছিল না। হঠাৎ করেই ফাগাই কেমন যেন বদলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে পজেস হয়ে গিয়েছে। অদ্ভুত গলায় সে কুইশেংকে চলে যেতে বলে। কুইশেং আর দাঁড়ায় না, পাগলের মতো ছুটতে থাকে। তবে সে বেরোবার পথ খুঁজে পায় না। কিন্তু তা নিয়ে চিন্তা করার মতো সময় তার কাছে ছিল না। ছুটতে ছুটতে তার হাত থেকে টর্চটি পড়ে যায়। তাই সে লাইটটি তুলতে যাবে, এমন সময় টর্চের আলোয় সে ভয়ানক এক নারী মূর্তিকে দেখতে পায়, যার মুখ দিয়ে রক্তের ধারা বইছে। এখানেই দৃশ্য বদলে যায় এবং আমরা একটি শেষকৃত্যের দৃশ্য দেখতে পাই। লংগেটিভ গ্রামের ধনী ব্যক্তি ইয়োচাইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে। তার আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করছে এই গ্রামেরই পুরোহিত লু ইনিয়াং। সে বেশ মনোযোগ সহকারে প্রার্থনা করছিল। তখনই কেউ একজন এসে পেছন থেকে তার হাত ধরে ফেলে।
ফলে সে বেশ চমকে উঠে পেছনে তাকায়। দেখা যায় পুলিশ অফিসার ক্যাপ্টেন ঝাং চি এসেছে, তার সাথে আরেকজন সুন্দরী মেয়েও রয়েছে। জাং মূলত এই গ্রামেরই ছেলে, তাই সে ইনিয়াংকে খুব ভালোভাবেই চিনত। এখানে ইনিয়াং জাংকে জিজ্ঞাসা করে যে সে সাংহাই থেকে কখন এসেছে এবং কেন এসেছে। ঝাং উত্তরে বলে এই গ্রামে এত বড় ঘটনা ঘটে গিয়েছে, তাই সে না এসে থাকে কি করে। জাং ইনিয়াংকে সবকিছু খুলে বলতে বলে। ইনিয়াং বলে সে কিছুই জানে না, সে শুধুমাত্র মৃতদের আত্মার শান্তি প্রার্থনা করছিল। জাং একটু মস্করা করে বলে যে টাকার বিনিময়ে শান্তি প্রার্থনা করে কি লাভ হবে। উত্তরে ইনিয়াং বলে সে তার মতো অত শিক্ষিত নয়, তার করার মতো আর কিছুই নেই। এখন জাং তাকে বলে সে শুনেছে এই কেস বেশ অদ্ভুত, তাই কি হয়েছে সবকিছু যেন ইনিয়াং তাকে খুলে বলে। সে এখানে তার সাথে করে সাংহাই থেকে ফরেন্সিক এক্সপার্ট মিস হু সাইকে নিয়ে এসেছে, তাই ইনিয়াং যেন কোনো রকমের চালাকি না করে, বরং সবকিছু খুলে বলে। ইনিয়াং জানায় যে তাদের গ্রামের রাতের পাহারাদার সেদিন ভোরবেলা কবরস্থানের দিকে হাঁটছিল। হঠাৎ করেই সে কাউকে মাথা নিচু করে উপর হয়ে থাকতে দেখতে পায়। কাছে গিয়ে ধাক্কা দিতেই ওই লোকটি উল্টে পড়ে যায়। দেখা যায় তাদের গ্রামেরই উইচাই ইতিমধ্যে মারা গিয়েছে, তার মুখ সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। পাহারাদার তখন লক্ষ্য করে তার সামনে আরো একটি ওই একইভাবে লাশ রয়েছে, যা দেখে সে ভয় পেয়ে যায় এবং তখনই গিয়ে খবর দেয় ইনিয়াংকে। এটা শোনার পর এবার জাং ওই পাহারাদারকে ডেকে পাঠায়। আপনি যদি অবসর সময়ে গেমিং করে থাকেন তাহলে মোস্টবেটে থাকা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম আপনাকে ব্যস্ত রাখবে, আর এই গেমিং এর মাধ্যমে আপনি আসল নগদ পুরস্কারও জিততে পারবেন। এখানে সবথেকে আকর্ষণীয় খেলা হলো প্লিঙ্কো। এই গেমে আপনাদের জন্য রয়েছে বিশেষ চমক। এছাড়া মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ। মোস্টবেটে রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট। এখানে বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করতে পারবেন। আর রেজিস্ট্রেশনের সময় 250টি ফ্রি স্পিন সহ আপনাদের প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড কথার ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না। এখনই সাইন আপ করুন মোস্টবেটে এবং আপনার গেমিং অভিজ্ঞতার সাথে সাথে ব্যাংক ব্যালেন্সও বাড়াতে প্রস্তুত হন। লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন এবার মূল গল্পে ফিরে যাওয়া যাক। লোকটি বেশ ভয় পেয়ে গিয়েছিল। সে বারবার বলতে থাকে ইউচাই কিভাবে মারা গিয়েছে এই ব্যাপারে সে কিছুই জানে না। তখন জাং বলে যে হু যা বের করেছে সেই অনুযায়ী লোকটি মারা যাওয়ার সময় তার হাতে মুঠো করা বেশ কিছু সোনাদানা ছিল আর তাকে গলা টিপে মারা হয়েছে। সেই সাথে মারা যাওয়ার সময় তার মুখও মাটিতে গর্ত করে রাখা হয়েছিল, কিন্তু ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে সেখানে এই কাজ করা হয়নি। তার মানে তাকে অন্য কোথাও মারা হয়েছে আর এরপর এই কবরস্থানে এনে ফেলে রাখা হয়েছে। নিশ্চয়ই ধন সম্পদের লোভে কিংবা শত্রুতার জেরে তাকে মারা হয়েছে। তাই জাং জানতে চায় যে ইউচাইয়ের সাথে কারো শত্রুতা ছিল কিনা, কিন্তু ওই পাহারাদার এই ব্যাপারে কিছুই বলতে পারে না। তখন পেছন থেকে ইনিয়াং বলে ওঠে তার ধারণা এই কাজ মানুষ করেনি, অন্য কেউ করেছে। জাং বলে এই কাজ কে করেছে? উত্তরে ইনিয়াং বলে যে নিশ্চয়ই ভূতদাদি এই কাজটি করেছে। সে এই গ্রামের কাউকেই ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। পাহারাদার বলে এই ব্যাপারে তাদের গোত্রের লিডার চিফ মা ভালো বলতে পারবে। তাই তো জাং তখনই হুকে নিয়ে রওনা হয় চিফ মায়ের সাথে দেখা করতে। এদিকে আমরা চিফ মাকে দেখতে পাই যে কিনা বয়স্ক হলেও সে বেশ শক্ত সমর্থ ছিল। এই গ্রামটি মূলত মিয়াও সাম্রাজ্য থেকে এবং সভ্য সমাজ থেকে বেশ অনেকটা দূরে। এই গ্রামের মানুষজন অনেক সহজ সরল, তারা গণতন্ত্র বোঝে না, বিজ্ঞান বোঝে না। তারা তাদের গ্রামের সংস্কার নিয়ে থাকতে চায়। ভূত, প্রেত, জাদুটোনা এইসবেই তারা বিশ্বাস করে, আর তাদের এই বিশ্বাস নিয়ন্ত্রণ করে চিফ মা। এখন জাং চিফ অর্থাৎ প্রধানের সাথে দেখা করতে যাচ্ছিল। রাস্তায় তারা একজন মহিলাকে দেখতে পায় যে কিনা একটা লোককে গালমন্দ করছিল, কারণ সে আমেই নামের এক মেয়েকে বিরক্ত করছে। ওই লোকটি হচ্ছে গ্রামের একজন কসাই। কসাই লোকটি মহিলাটিকে হুমকি ধামকি দেয় এবং বলে তার সাথে পাঙ্গা নিলে তার ছুরিটি দিয়ে সে মহিলাটিকে শায়েস্তা করবে। জাং সন্দেহের দৃষ্টিতে কসাইয়ের দিকে তাকায়
আর এরপর তারা প্রধানের ডেরায় গিয়ে পৌঁছায়। হয়তোবা সেখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই তো হুকে ঢুকতে দেখেই সবাই বেশ অবাক হয়। প্রধান সেখানে একটি রিচুয়াল করছিল। এই গ্রামে একটি বড় দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ মারা গিয়েছে, তাই তার মতে এই রিচুয়ালটি করা জরুরি। এই রিচুয়ালের মাধ্যমে খারাপ আত্মারা সব দূরে থাকবে। প্রধান এখানে বেশ কলাকৌশলের সাহায্যে রিচুয়ালটি করতে থাকে। সে কাপড় দিয়ে একটি কাকতারুয়া ঢেকে দেয় এবং একটি ছুরিতে তার আঙুলের সাহায্যে আগুন জ্বালিয়ে দেয়, যা দেখে হু এখানে ছবি তুলতে শুরু করে। ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠতেই সবাই বেশ চমকে ওঠে এবং তার উপর কিছুটা হামলা করতে এগিয়ে যায়। হট্টগোল থামানোর জন্য জাং তখন ফাঁকা গুলি ছুড়ে, ফলে এবার সবাই চুপ হয়ে যায়। জাং তখন নিজের পরিচয় দেয়। সে প্রধানের সামনে থাকা জনতাকে বলে তারা যেন ভয় না পায়। সে বেঁচে থাকতে তাদের কোনো ক্ষতি হবে না। সে ভূতদাতির হাত থেকে তাদের সবাইকে বাঁচাবে। সাথে সাথে আকাশ কালো মেঘে ছেয়ে যায়, চারিদিক অন্ধকার হয়ে পড়ে। একসময় ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে আরম্ভ করে। বৃষ্টির মাঝেই ইনিয়াংয়ের গালে কিছু একটা এসে পড়ে। সে প্রথমে তো বৃষ্টির ফোঁটা ভাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা বৃষ্টির ফোঁটা নয়, বরং রক্ত। উপরে তাকাতেই হঠাৎ করে তার সামনে ঝুলে পড়ে ফাগায়ের লাশ। হতভম্ব গ্রামবাসী কোনো মতে তাকে নিচে নামিয়ে শুইয়ে দেয়। কিছুটা ভেবে ইনিয়াং এবার বলে যে কিংমিং ফেস্টিভ্যালের সময় যদি কেউ মৃতদের অপমান করে তাহলে মৃতরা তার প্রতি প্রতিশোধ নেয়। তাদের প্রতিশোধ হয় তিনটি উপায়ে: দারিদ্রতা দিয়ে, অনাথ করে দিয়ে এবং অসময়ের মৃত্যু দিয়ে। এই তিনজন মানুষের সাথে একই ঘটনা ঘটেছে। কিংশেনের বেলায় ঘটেছে অসময়ের মৃত্যু, ফাগায়ের মৃত্যুতে তার পরিবার অনাথ হয়েছে, আর ইউচায়ের মৃত্যুতে তার সম্পদ বিনষ্ট হয়েছে, অর্থাৎ সে দরিদ্র হয়েছে। তার এই কথার মাঝেই ভয়ানক কিছু ঘটে। হু দ্রুত ইনিয়ং এর দিকে তাকিয়ে ছবি তুলতে শুরু করে। ইনিয়ং মনে করে হু হয়তোবা তার ছবি তুলছে। তবে সে প্রচন্ড ভয় পেয়ে যায় যখন সে টের পায় তার পেছনে ফাগায়ের লাশ উঠে দাঁড়িয়েছে। সবাই এতে করে হতভম্ব হয়ে পড়ে এবং ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করে। তবে হু এটার একটা বৈজ্ঞানিক কারণ দেখায়। মৃত্যুর পর মানুষের কিছু মাংসপেশি সচল থাকে, এ কারণে মানুষ অনেক সময় নড়াচড়া এমনকি উঠে দাঁড়াতেও পারে। ফাগায়ের লাশ আবারও নিচে পড়ে যায় এবং নিথর হয়ে পড়ে। এদিকে হুর এই বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনে সেখানকার একজন ব্যক্তি বলে ওঠে অপরিচিত কোনো মহিলার কাছ থেকে তারা কিছু শুনতে রাজি না। তারাই হয়তো বা অবিশ্বাসের কারণে এমন কিছু করেছে যে কারণে ভূতদাদি তাদের উপর ক্ষেপে গিয়েছে। এমন চলতে থাকলে তারা গ্রামের কেউই বাঁচবে না। তখন আরেকজন বৃদ্ধ বলে ভূতদাদির মৃত্যুবার্ষিকী সন্নিকটে, তাই এইসব ঘটনা বেশি বেড়ে গিয়েছে। জাং জিজ্ঞাসা করে ভূতদাদি আসলে কে, তারা কার কথা বলছে। তবে প্রধান তার এই কথার জবাব না দিয়ে বরং কথা ঘুরিয়ে দিতে চায়। তাই সে বলে জাং তাদের আজকের এই ফেস্টিভ্যালের দিন এসেছে, এ কারণে প্রধান একটু ব্যস্ত থাকায় তাকে ঠিকমতো আপ্যায়ন করতে পারেনি। জাং বুঝতে পারে যে প্রধান কথা ঘোরানোর চেষ্টা করছে, তাই সে এবার জোরের সাথেই জিজ্ঞাসা করে ভূতদাদি কে। ফলে বাধ্য হয়ে এবার প্রধানকে সবকিছু খুলে বলতে হয়। জীবিত থাকাকালীন ভূতদাদির নাম ছিল লং। গ্রামের সকলে তাকে গ্রানি লং বলে ডাকত। লং তার সন্তানকে নিয়ে অনেক আগেই এই গ্রামে এসেছিল। গ্রামে প্রবেশ করতেই লং অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই তো প্রধান গ্রামের ভেতরে এনে তার চিকিৎসার ব্যবস্থা করে। সেই সাথে তাকে এই গ্রামেই থাকার ব্যবস্থা করে দেয়। লং এর কিছু ঔষধি জ্ঞান ছিল, তাই তো গ্রাম প্রধান লং এর জন্য এখানে একটি ঔষধি হাসপাতালও খুলে দেয়। গ্রামের মানুষ নানান রকম রোগের জন্য তার চিকিৎসা নিতে শুরু করে। ধীরে ধীরে তার রোগীর সংখ্যা বাড়তে থাকে। এভাবেই সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। একবার লং আমেই নামের এক মেয়ের বাবা মাকে ঔষধ দেয়। তবে ওই ঔষধ খেয়ে রক্ত বমি করতে করতে আমের বাবা মা মারা যায়। এতে করে গ্রামবাসীরা খুবই ক্ষুব্ধ হয়ে যায়। তারা বলতে থাকে লং একজন ডাইনি, সে বিষাক্ত ঔষধ দিয়ে মানুষকে মেরে ফেলে। সবাই মিলে তাকে তার ছেলেকে বেঁধে ফেলে এবং মেরে ফেলার জন্য উদ্যত হয়। শেষ পর্যন্ত গ্রামবাসীরা তাদের দুজনকে পুড়িয়ে মেরে ফেলে। প্রধান এই সকল কাহিনী জাংকে খুলে বলছিল। এমন সময় জাং এক মহিলার অসংলগ্ন কথাবার্তা শুনতে পায়। প্রধান জানায় এটি তাদের গ্রামের একজন মহিলা, ভূতদাদি, যাকে পাগল বানিয়ে দিয়েছে। তাই তো ওই মহিলা সারাক্ষণ ওই গানই গাইতে থাকে যে গান বেঁচে থাকাকালীন লং গাইতো। একথা বলে প্রধান দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, কারণ রাত গভীর হয়ে গিয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো প্রধানকে দেখা মাত্রই ওই মহিলা ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালিয়ে যায়। যে জিনিসটা জাং এবং ইনিয়াংও লক্ষ্য করে। তাই ইনিয়াং তখন
তখনই বেরিয়ে যায় ওই মহিলাটির খোঁজে। সে কবরস্থানে গিয়ে দেখতে পায় ওই পাগল মহিলা সেখানে ময়লা কুড়িয়ে খাচ্ছে। সে ইনিয়াংকেও ওই খাবার খেতে বলে। হঠাৎই ইনিয়াং দূরে আরেক বৃদ্ধাকে দেখতে পায়, যাকে দেখে ওই পাগল মহিলাটি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে সে এসে গিয়েছে, সে কাউকে ছাড়বে না। একথা শুনে ইনিয়াং আবারও তাকাতে দেখতে পায় সেখানে কেউই নেই। এই ঘটনায় সে বেশ ঘাবড়ে যায়। এদিকে হু তার তোলা ছবিগুলো ডেভেলপ করছিল। জাংরা ভালো করে তা পর্যবেক্ষণ করতে থাকে। এমন সময় একটা ছবিতে তারা একজন মহিলাকে দেখতে পায়। জাং হুকে বলে প্রধানের ডেরায় এই মহিলার থাকার কথা না, এই বৃদ্ধা কোথা থেকে এলো। এমন সময় ইনিয়াং হাঁপাতে হাঁপাতে সেখানে চলে আসে এবং জানায় যে সে ওই দাদিকে দেখেছে। এরপর ছবিটি দেখেই সে বলে ওঠে এরকমই পোশাক পরে দাদির আত্মাকে সে দেখেছে। যা শুনে জাং হেসে বলে সে তো মৃত মানুষদের নিয়েই কাজ করে, তাহলে সে এত ভয় পাচ্ছে কেন। ইনিয়াং বলে সে শুধুমাত্র মৃত কেউ নয়, বরং সে হলো দাদির আত্মা। এছাড়া সে আরো জানায় যে দাদির গানের লাইনগুলোর সাথে মৃত ইউচায়ের অবস্থার বেশ মিল আছে। গানের লাইনগুলো হলো সোনার উপায় মুড়ে দেব কাঠের পুতুলকে। ইউচায়ের হাতে সোনার উপা ছিল, সেই সাথে তার মৃতদেহ কাঠের মতো হয়ে গিয়েছিল। এর পরের লাইনটি ছিল মাটির কাছাকাছি, কিংসের মৃতদেহের মুখ মাটিতে পোতা ছিল। আরেকটা লাইন ছিল আকাশ থেকে তারা খসে পড়বে, ঠিক যেভাবে ফাগায়ের মৃতদেহ উপর থেকে পড়েছিল। হু বলে তার মানে নিশ্চয়ই খুনি এই গানটিকেই ব্যবহার করছে। জাং বলে সে বোধ হয় এই অদ্ভুত গ্রামকে বুঝতে পারছে। অদ্ভুত সব রিচুয়াল, এক পাগল, কিছু প্রতারক। তার কথার মাঝামাঝি বাইরে চিৎকার চেঁচামেচি শোনা যায়, যেখান থেকে তারা জানতে পারে যে ভূতদাদি আরো কাউকে খুন করেছে। তারা ছুটে চলে যায় গ্রামের মন্দিরে। সেখানে পরিদর্শনের সময় জাং একজন মেয়েকে দেখতে পায়, যে কিনা পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। কিন্তু পর্দা সরাতেই জাং দেখে অবাক হয়ে যায় যে এটা কোনো মেয়ে নয়, বরং একটি পুতুল। তার পেছনেই দুটি লাশ রয়েছে, একটি হলো আমের আর অন্যটি হলো কসাইয়ের, যে কিনা আমেইকে বিরক্ত করত। আমের গায়ে বিয়ের পোশাক পরে সেখানে আরো একজন বসে আছে, আর সে হলো কুইশেং। এখানে আমেইকে পরীক্ষা করে দেখা যায় সে এখনো জীবিত। সবকিছু দেখে জাং অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। প্রধান তখন তাকে সবকিছু খুলে বলে। প্রধান জানায় এই গ্রামে যেহেতু একের পর এক মৃত্যু ঘটছে, তাই সবাই ভীষণ ভীত ছিল। গ্রামের পাহারাদার কুইশেং এর লাশ পাওয়ার পর থেকে প্রতিনিয়ত কুইশেংকে স্বপ্নে দেখে। সে বলতো তার বিয়ের মাধ্যমেই এই সব কিছু শেষ হবে। এটা মূলত গ্রামেরই একটি নিয়ম ছিল। যদি অবিবাহিত কোনো পুরুষের মৃত্যু হয় এবং তার স্বপ্ন বারবার কেউ দেখতে থাকে, তাহলে ওই মৃত ব্যক্তির সাথে বিয়ে দিতে হয় গ্রামের কোনো মেয়ের। এতে করে ওই ছেলের আত্মার হাত থেকে গ্রামবাসীরা বেঁচে যাবে। আমি নিজে থেকেই কুইশেং এর মৃতদেহকে বিয়ে করতে রাজি হয়েছিল। তার এই আত্মত্যাগের মাধ্যমে কুইশেং এর সাথে তাকে বিয়ে দেওয়া হয়। পাত্রপক্ষ হিসাবে সেখানে রাখা হয়েছিল ফাগায়ের মৃতদেহ। বিয়ের সব রীতিনীতি শেষ করে বরবধূকে বাসর ঘরে পাঠানো হয়। কুইয়াই নামের এক ছেলে এই বিয়ের সব বন্দোবস্ত করেছিল। কুইয়াই 10 বছর ধরে এই গ্রামেই আছে। তার এক পা খোড়া, বাঁশের জিনিস তৈরি করে সে জীবন পার করে। এখন হু এই ঘটনাস্থল পরিদর্শনের সময় জোড়াজোড়ি কিংবা হাতাহাতির কোনো চিহ্ন পায়নি। তাদের মুখে কোনো রকম বিষ পাওয়া যায়নি এবং বাহ্যিক কোনো ক্ষতিও দেখা যায়নি। তাহলে ওই কসাই কিভাবে মারা গিয়েছে? এটা রহস্য। আর সব থেকে বড় কথা, কসাই মারা যাওয়ার সময় কেন কুইশেং এর লাশের সামনে হাঁটু গেড়ে বসেছিল? হু জানায় মৃত্যুর সময় তাদের মাংসপেশি হঠাৎই শক্ত হয়ে যায়, তাই কসাই হয়তোবা যে অবস্থায় মারা গিয়েছে সেই অবস্থায় আটকে রয়েছে। প্রধান এখানে জানায় যে এই কসাইকে তারা গত রাতের বিয়ের উৎসবে ডাকেনি। এই ব্যাপারে যাতে কেউ বেশি একটা না জানতে পারে, তাই হাতে গোনা কয়েকজনই সেখানে উপস্থিত ছিল। তাই সে এখানে কিভাবে এলো তা কেউই জানে না। সে আরো জানায় কসাই বেশ রকচটা মানুষ, তাই তাকে কেউই পছন্দ করে না। এখন এই পুরোটা জানার পর জাং প্রধানকে সেখান থেকে চলে যেতে বলে। ওই সময় আমের জ্ঞান ফিরে আসলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জাং বলে ঘটনার সময় শুধুমাত্র আমিই সেখানে উপস্থিত ছিল, তাই কি হয়েছিল সবকিছু যেন সে তাকে খুলে বলে। আমি জানাই সে মোটেও স্বেচ্ছায় এই বিয়েতে রাজি হয়নি, বরং সবাই মূলত কিছুটা জোরই করেছিল তাকে। এ কারণে সে বিয়েতে রাজি তো হয়, তবে রাতের অন্ধকারে একটা লাশের সাথে বাসর ঘরে তার ভীষণ ভয় লাগছিল। তাই সে সুযোগ পাওয়া মাত্রই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজাটি বাইরে থেকে বন্ধ ছিল। সে অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর হঠাৎই কসাই এসে দরজাটি খোলে
এবং আমেইকে তার সাথে যেতে বলে। আমেই বলে গ্রামবাসী তাকে যেতে দিবে না। কসাই তাকে বলে সে কাউকে ভয় পায় না। একথা বলে সে আমেইকে টেনে নিয়ে যেতে শুরু করে। তখন হঠাৎই তাদের সামনে দরজাটি একা একা বন্ধ হয়ে যায়। কসাই অনেক কষ্ট করেও দরজাটি খুলতে পারে না। চারিদিকে জোরে জোরে বাতাস বইতে শুরু করে। কসাই এতে করে ভয় পায় না, বরং সে তার ছুরিটি উঁচু করে অদৃশ্য ওই শক্তিকে বলে যে তার যদি সাহস থাকে তাহলে সে যেন তার সামনে আসে। কসাই তাকে ছাড়বে না। একথা বলা মাত্রই কেউ একজন কসাইকে টেনে নিয়ে যেতে শুরু করে। কসাই বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয়, আর এরপর ওই শক্তি আমেইকে টেনে নিয়ে যায় বিছানার নিচে। এর ফলে আমেই ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ফলে তারপর কি হয়েছিল এই ব্যাপারে সে কিছুই জানে না। জাং জিজ্ঞাসা করে তাহলে আমেই কি ভূত দেখেছে? তখন আমেই কিছুটা ইতস্তত করে বলে গ্রামের ওই পাহারাদারের সাথে ঘটনার দিন কসাইয়ের ঝগড়া হয়েছিল, তাই যদি এখানে ভূত কিছু না করে থাকে তাহলে নিশ্চয়ই ওই পাহারাদার কিছু করেছে। ফলে এবার ওই পাহারাদারকে ডেকে পাঠানো হয়। পাহারাদার বলে কসাই তাকে আগে মারতে চেয়েছিল। কসাই তাকে মারতে চেয়েছিল কারণ কসাইয়ের ধারণা ছিল যে ওই পাহারাদার স্বপ্ন নিয়ে আজেবাজে কথা বলার কারণেই আমেইকে বাধ্য হয়ে মৃতদেহের সাথে বিয়ে করতে হয়েছে। জাং বলে বিয়ে হয়ে যাওয়ার পর সবাই চলে গেলেও সে চলে যায়নি, ওই মন্দিরে রয়ে গিয়েছে। আর এর কারণটা কি? এবার প্রহরী কিছুটা ভয় পেয়ে যায় এবং বলে আসলে তার টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে মন্দিরে থেকে গিয়েছিল মূল্যবান কিছু চুরি করার জন্য। সবাই বের হওয়ার পর সে দেখতে চাইছিল যে সে সেখান থেকে কিভাবে কি চুরি করবে। এমন সময় সেখানে কসাই আসে। আমি উঠে দাঁড়াই এবং আবেদনময়ী ভঙ্গিতে কসাইকে বলে তাকে বাঁচাতে আসার জন্য ধন্যবাদ। এরপর সে মন্দির থেকে বের হয় এবং মন্দিরের পেছনে থাকা পুকুর পাড়ে গিয়ে নিজের সব পোশাক খুলে ফেলে। আর এরপর কসাই এবং আমেই দুজন একসাথে গোসল করে আমেইকে নিয়ে সে বিছানায় চলে আসে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো আয়নায় দেখা যাচ্ছিল যে সে আমেইকে নয়, বরং আমেইর মতো দেখতে একটা শক্ত পুতুলকে নিয়ে বিছানায় আসছে। এই কথা শুনে জাং এবং ইনিয়াং দুজনই অবাক হয়, কেননা আমেই যা বলেছে এবং এই প্রহরী যা বলেছে তা পুরোপুরি আলাদা। কে সত্যি বলছে এটাই তারা বুঝতে পারছিল না। ইনিয়াং এর মনে হচ্ছিল দাদির ওই পুরনো গানটার মধ্যে কিছু একটা আছে। গানটার অর্থ তাদেরকে ভালো করে বুঝতে হবে অন্য কেউ মারা যাওয়ার আগে। অন্যদিকে গ্রামের কয়েকজন মানুষ চলে যায় প্রধানের কাছে এবং কাঁদতে কাঁদতে বলে এই ঘটনার সাথে যারা সম্পর্কিত ছিল তারা সবাই একে একে মারা যাচ্ছে, তাদের মধ্য থেকে শুধুমাত্র তারাই বাকি আছে। এই ঘটনা বলতে তারা বিয়ের কথা বোঝাচ্ছে নাকি অন্য কোনো ঘটনা তা এখানে বোঝা যায় না। গ্রাম প্রধান বলে যে ভয় পাওয়ার কিছুই নেই, তারা যতক্ষণ চুপচাপ থাকবে ততক্ষণ তাদের কিছুই হবে না। এরই মধ্যে প্রধান কোনো একটা উপায় বের করবে। এদিকে ইনিয়াং, হু এবং জাং গানের কথাগুলো বের করার জন্য বেরিয়ে যায়। রাস্তায় তারা যাকেই জিজ্ঞাসা করে গানের কথা জানে কিনা, তারাই বলে তারা কিছুই জানে না। বোঝা যায় লোকগুলো গানটি সম্পর্কে বলতে ভয় পাচ্ছিল। এরপর তারা কুইয়ের কাছে যায়। জাং কুইয়েইকে জিজ্ঞাসা করে যে সে এই গানটি আগে শুনেছে কিনা। কুইয়েই বলে সে গ্রামে আসার পর থেকেই গানটি কখনো উচ্চারিত হয়নি, তাই সে শোনেনি। তবে সে দাদি সম্পর্কিত আরেকটি গল্প জানে। আসলে সেদিন নাকি দাদি এবং তার ছেলেকে পুড়িয়ে ফেলে মারা হয়নি, তারা নাকি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা কুইয়েই জানে না। এই কথা শুনে অবাক হয়ে জাং জিজ্ঞাসা করে কতদিন সে এই সম্পর্কে কিছু বলেনি কেন। কুইয়েই বলে গ্রামবাসীরা আসলে এই সম্পর্কে কথা বলতে চায় না, তাই বাধ্য হয়ে তাকেও চুপ থাকতে হয়েছে। ইনিয়েং কুইয়ের বাড়িতে থাকা একটি ব্যানারের বানান ভুল বের করে। কুইয়েই হেসে বলে সে অশিক্ষিত মানুষ, তাই এই সম্পর্কে খুব একটা বোঝে না। তিনজন কুইয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হু বলে এখানে বড় কোনো একটি ঝামেলা আছে, তাই জাং তাকে ময়না তদন্তের রিপোর্ট এবং ছবিগুলো বের করে আনতে বলে। আর সে নিজে ইনিয়াংকে নিয়ে গ্রামে চলে আসে, যেখানে সে দেখতে পায় গ্রামের মানুষেরা লং দাদির ঔষধের বাক্সটি সামনে রেখে তার সামনে আগুনে কিছু কাগজ পোড়াচ্ছে এবং দাদিকে বলছে তাদেরকে ছেড়ে দিতে, তাদের প্রাণ আর না নিতে। সেখানে থাকা প্রধান বলে যে যদি কারো প্রাণ নিতে হয় তাহলে দাদি যেন শুধুমাত্র তার প্রাণই নেয়, বাকিদের যেন সে ছেড়ে দেয়। এরপর পরই প্রধান সেখান থেকে উঠে চলে যায়। জাংয়ের সন্দেহ হওয়ায় সে ইনিয়াংকে বলে গোপনে প্রধানের পিছন পেছন যেতে। তার পিছু করে ইনিয়ং গিয়ে দেখতে পায় লং দাদির ভেষজ হসপিটালের ভেতরে প্রধান কিছু একটা রিচুয়াল করছে। রিচুয়াল করতে করতে তার সামনে হঠাৎ করেই ভূত দাদির আত্মা চলে আসে।
প্রধান ভয় না পেয়ে তার রিচুয়াল চালিয়ে যায়। একসময় সেখানে রাখা কুইশেং এর লাশ উঠে বসে। ইনিয়েং চলে যায় জাংয়ের কাছে এবং জানায় যে প্রধানের কর্মকাণ্ড তার কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে, যা শুনে তারা তখনই দুজন একসাথে দাদির হসপিটালে যায়, যেখানে তারা দেখতে পায় গ্রাম প্রধান নিজের শরীরে আগুন জ্বালিয়ে পুড়ে গিয়েছে। গ্রামের সবাই চলে আসে এবং সেখানে তারা অনেক বিষাক্ত লতাপাতা দেখতে পায়। সবকিছু দেখে গ্রামবাসীরা বুঝতে পারে গ্রাম প্রধান দাদিকে মেরে ফেলেছে এবং ওই বিষাক্ত চারাগুলো সে নিজেই ব্যবহার করছে নিজের গোপন কাজে। হয়তোবা এই বিষাক্ত পাতা খেয়েই আমেইয়ের মা বাবা মারা গিয়েছিল। দৃশ্য চলে যায় অতীতে। দাদিকে বেঁধে রাখা অবস্থায় সে চিৎকার করে বলে সে মানুষকে মারার জন্য নয়, বরং সুস্থ করার জন্যই ওই লতাপাতা খেতে দিত। যা শুনে প্রধান বলে যে যদি কেউ প্রমাণ করতে পারে দাদি নির্দোষ তাহলে সে আগুন নিভিয়ে দিবে। পুরো গ্রামবাসীকে সাহায্য করার পরও সেদিন দাদিকে সাহায্য করতে কেউই এগিয়ে আসেনি। গ্রাম প্রধানের লোকজন আগুন জ্বালিয়ে দেয়, তবে দাদি এখানে কোনো মতে নিজের হাতের বাঁধন খুলে নেয় এবং কিছু বিষাক্ত পোকামাকড় গ্রামবাসীদের দিকে ছুড়ে দেয়। এবার সে তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। গ্রামবাসীরাও তার পিছু পিছু যেতে থাকে। গ্রাম প্রধান তাদেরকে থামায় এবং তার কয়েকজন কাছের লোক নিয়ে তাদের পিছু করতে থাকে। কিছুক্ষণ পর ফিরে এসে বলে যে দাদি পাহাড়ের গুহায় চলে গিয়েছে এবং গ্রাম প্রধান সহ তার সাথীদেরকে সে মারার চেষ্টা করেছে, যদিও এই কাজে ব্যর্থ হয়ে তারা নিজেরাই হয়তোবা মারা গিয়েছে। এই কথা শুনে গ্রামবাসীরা খুশি হয়। এখন এরপর গ্রাম প্রধান ঘোষণা করে যে এখন থেকে কেউ দাদির নাম নিবে না। দাদির আত্মাকে সে সিল করে রেখে এসেছে, তাই কেউ যেন দাদির হসপিটালে না যায়। সেখানে গেলে দাদির আত্মা বেরিয়ে পড়বে। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসে এবং গ্রামের সকলে বুঝতে পারে যে সেদিন গ্রাম প্রধান মিথ্যা বলেছিল। সে মূলত দাদির ঔষধি গুণ নিজের করে নিয়ে খারাপ কাজে ব্যবহার করতে চেয়েছিল। হয়তোবা ফাগাই, উইচাই এবং কুইশেং এই সম্পর্কে জেনে গিয়েছিল, তাই তাদেরকেও সে মেরে ফেলেছে। আর এখন যখন সে বুঝতে পেরেছে তার কীর্তি ফাঁস হয়ে যাবে, তাই সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। অবশেষে বোঝা যায় এই কেসে আসলে কি হয়েছে। কেসটি ক্লোজ হয়ে যায়। তবে জাংয়ের কিছুতেই মন মানতে চাইছিল না। তার মনে হচ্ছিল এর পেছনে আরো কিছু আছে। তাই তো সে বাকি দুজনকে চলে যেতে বলে এবং নিজে বসে বসে চুপচাপ ছবিগুলো দেখতে থাকে। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি, হয়তোবা ক্যাপ্টেন জাংকে মিস হু পছন্দ করে। গভীর রাত পর্যন্ত জাং কাজ করছিল। হঠাৎ করেই সে কিছু একটা শব্দ শুনতে পায় এবং উঠে দাঁড়ায়। জাং জিজ্ঞাসা করে ওইখানে কে আছে। কেউ কোনো কথার উত্তর দেয় না। তখন সে এক ভয়ানক ঘোড়াকে এগিয়ে যেতে দেখতে পায়। ঘোড়াটি তার দিকে এগিয়ে আসতে থাকে। তখনই একটি নাম উচ্চারণ করে জাং সেখানেই পড়ে যায়। ইনিয়াং আসলে তার হুঁশ ফেরে। তখন সে তাকে জানায় যে কেউ একজন মানুষকে অবশ করে তাকে বিভিন্ন ধরনের কল্পনায় আটকে ফেলে মেরে ফেলছে। মার্ফিন পাউডার নামের নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে এই কাজটি করা হচ্ছে। এখন যেহেতু ইনিয়াং, জাং এবং হু হলো তার পথের মেন কাটা, তাই সে তাদের উপরও আক্রমণ করছে। সে যখন এইসব কথা বলছিল তখনই আমরা হুকে দেখতে পাই, যে কিনা একা একা কাজ করছিল। সেও সেখানে কিছু একটা শব্দ শুনতে পায় এবং সামনে এগিয়ে যায়। টেবিলের উপর তার ছবিগুলো কাপড় দিয়ে ঢাকা ছিল। কাপড়টা সরিয়ে ফেলতেই সে চমকে ওঠে, কেননা ফাঁকা স্থানে কাপড়টি একজন মানুষের মতো আকৃতি নিয়ে দাঁড়িয়েছিল। হু এটা দেখার জন্য সেদিকে এগিয়ে যায়। কাপড়টি তখন নড়তে শুরু করে। সে যেদিকে যায় সেদিকেই কাপড়ের আকৃতিটি যেতে থাকে। হঠাৎ করেই আশেপাশের সবকিছু নড়তে শুরু করে, যেন ভূমিকম্প হচ্ছে। হু তার ক্যামেরা নিয়ে ব্যাপারটা ছবি তোলার চেষ্টা করে, তবে সবকিছু এত সহজ নয়। ভয় এবং চিন্তায় সে ঠিকমতো ভাবে ছবি তুলতে পারছিল না। উল্টোপাল্টা বেশ কিছু ছবি সে নিতে থাকে। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ক্যামেরাটি রেখেই সে পিস্তল হাতে নেয়। তখন সবকিছু শান্ত হয়ে যায়। ওই সময় পাশে থাকা এক পানির জারের ঢাকনা উল্টে যায়। ভালো করে দেখার জন্য সে কাছাকাছি এগিয়ে গেলে একটি ভয়ানক অশরীরী হাত তার ঘাড় চেপে ধরে এবং তার মাথাটি পানিতে ডুবিয়ে দেয়। সে ছটফট করতে করতে এক সময় সেখানেই নিথর হয়ে যায়। কিছুক্ষণ পর জাং এবং ইনিয়ং এসে এই অবস্থায় হুকে খুঁজে পায়। তারা পানি থেকে বের করে তার হুঁশ ফেরানোর চেষ্টা করে, আর এতে কাজ না হলে তারা হুয়ের দেহটি একপাশে শুইয়ে রাখে। জাং বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। সে জিজ্ঞাসা করে ভূতদাদির অভিশাপ কি তাহলে সত্যি? যদি সত্যি হয়ে থাকে তাহলে এই অভিশাপ ভাঙারও নিশ্চয়ই কোনো না কোনো উপায় থাকবে। মানুষই তা করতে পারবে। তার মনে অনেকগুলো প্রশ্ন আসে। ভূতদাদি আসলে কিভাবে মারা গিয়েছিল ওই পাগল
মহিলা কেন প্রতিদিন তার হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকে? এছাড়া বেঁচে থাকতে প্রধানবা লুকিয়ে লুকিয়ে সেদিন কি করছিল? সে ইনিয়ংকে নিয়ে দাদির হসপিটালে চলে যায়। সেখানে একটা পাতাটনের নিচে তারা অবশেষে লং দাদির মৃতদেহ খুঁজে পায়। সেখানে একটি ছুরিও তারা খুঁজে পায়। হয়তোবা প্রধান এই ছুরিটির সাহায্যে তাকে মেরে ফেলেছে। গ্রামের সবাই জড়ো হয় এবং বলতে থাকে এই লাশ এখানে থাকলে তাদের অভিশাপ কাটবে না। ইনিয়াং তখন তাদের থামায় এবং বলে তাদেরকে যথেষ্ট সম্মানের সাথে দাদির শেষকৃত্যের কাজ করতে হবে, তাহলেই হয়তোবা সবকিছু শান্তি মোতাবেক শেষ হবে। জাং দেখতে পাই এই গ্রামবাসীদের পেছনে কুইয়েই দাঁড়িয়ে আছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ যেন তাকে দেখতে না পারে। ব্যাপারটা তার কাছে একটু অদ্ভুত লাগে, তবে সে এই মুহূর্তে কিছুই বলে না। এখন রিচুয়াল শুরু করা হয়। সেখানে আমরা কুইয়েকে দেখতে পাই। দৃশ্য চলে যায় আগের দিন রাতে, যখন জাং এবং ইনিয়ং কথা বলছিল। ইনিয়ং হঠাৎ করেই বলে দাদি মারা গেলেও তার ছেলে নিশ্চয়ই মারা যায়নি, তারা তার ছেলের লাশও খুঁজে পায়নি, সে বেঁচে আছে। আর হয়তোবা এই গ্রামের কোথাও সে নিজের পরিচয় গোপন করে আছে, সে হয়তো এই সব কিছু করছে। জাংয়ের মনে পড়ে যায় কুইয়ে বলেছিল লং দাদির পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়নি। তখনই জাংয়ের মনে পড়ে যায় কুইয়ের লুকিয়ে থাকা ওই চেহারা, যেটা সে দেখেছিল দাদির লাশ খুঁজে পাওয়ার পর। তার চেহারা অন্যরকম হয়ে গিয়েছিল। আর এই ব্যাপারটা নিয়ে সেই ইনিয়ংকেও বলে। এর মানে তাদের রাত থেকেই সন্দেহ ছিল কুইয়ের উপর। এখন রিচুয়াল শেষ করে তারা চলে যায় কুইয়ের খোঁজে, তবে কুইয়ের বাড়িতে তাকে পাওয়া যায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা কুইয়ের বাড়িতে একটি গুপ্ত পথ খুঁজে পায়। সেই পথ ধরে যেতেই তারা একটি ঘরে চলে আসে এবং বুঝে যায় এই ঘর ব্যবহার করেই কুইয়ে সবকিছু করত। ঘরটিতে অসংখ্য রিচুয়ালের জিনিসপত্র এবং অনেকগুলো মূর্তি রাখা ছিল। সেখানে তারা একটি পোশাক দেখতে পায়। এই পোশাকটি আমেইর। তারা বুঝে যায় আমেই হয়তো বা কুইয়েকে এইসব কাজে সাহায্য করছে। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় ওই দুইজনের খোঁজে। এদিকে কুইয়েকে দেখা যায় যে কিনা আমেইকে নিয়ে পালাচ্ছিল। তার পাটি সম্পূর্ণ ভালো। সে এতদিন যাবৎ খোঁড়ার অভিনয় করে এসেছে। ইনিয়াং এবং জাং তাদেরকে দেখে ফেলে এবং তাদের পিছু করতে শুরু করে। তবে হঠাৎই তাদের নাকে কিছু একটার গন্ধ পাওয়া যায়। এরপর দেখা যায় একটি জঙ্গলের মতো জায়গা, যেখানে জাং একটি কবর খুঁড়ছে। ইনিয়ং তাকে এখানে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। জাং বলে সে তার বাড়ি তৈরি করছে। ইনিয়ং বুঝতে পারে তাদের দুজনকেই কুইয়েই হয়তো বা সম্মোহিত করেছে। তারা যে গন্ধটি পেয়েছিল সেটা ছিল মারফিনের। এ কারণেই জাং এখানে নিজের কবর খুঁড়ছিল। তাই তো ইনিয়াং এখানে তাকে টেনে সেখান থেকে ছুটতে আরম্ভ করে। অনেক ছোটার পরও সেই জঙ্গল থেকে কিছুতেই বের হতে পারছিল না। ছুটতে ছুটতে সে আবারও একটি কবরের সামনে চলে আসে, যেখানে তার নাম লেখা ছিল আর মৃত্যুর তারিখটা ছিল আজকের তারিখ। এই সব কিছু দেখার পরও ইনিয়াং নিজেকে শক্ত রাখে এবং জাংকে নিয়ে ছুটতে থাকে। কিছু দূর আসার পর সে আবারও জাংকে দেখতে পায় যে কিনা তার সামনেই কবর খুঁড়ছিল। তাহলে সে যাকে নিয়ে ছুটছে সে কে? তখনই সে ঘুরে তাকাতেই দেখতে পায় সেখানে তার হাত ধরা রয়েছে একটি পুতুল, যেরকম পুতুল সে কুইয়ের ঘরে দেখেছিল। এদিকে সামনে থাকা জাং আবারও বলে যে সে নিজের জন্য বাড়ি তৈরি করছে। তার বাড়ি তৈরি শেষ হয়ে গিয়েছে, এখন সে এখানে ঢুকে যেতে পারে। এই সময় অদৃশ্য এক শক্তি ইনিয়াংকে টানতে শুরু করে। টেনে ওই শক্তি তাকে একটি কফিনের ভেতরে ফেলে দেয়। অনেক চেষ্টার পরও সে ওই কফিন থেকে কিছুতেই বের হতে পারছিল না। এমন সময় কফিনের ঢাকনা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর জাং কফিনের ঢাকনা খুলে দেয়। এই জাংকে সে বিশ্বাস করতে পারছিল না, তাই সে জাংয়ের পকেট থেকে বন্দুকটি নিয়ে নেয়। ঠিক তখনই সেখানে আরেক জাং চলে আসে। ইনিয়াং এবার আরো বেশি কনফিউজড হয়ে গিয়েছিল, তাই সে চালাকি করে বেশ কিছু প্রশ্ন করতে থাকে, যার উত্তর আসল জাংই একমাত্র দিতে পারে। সব বুঝতে পেরে ইনিয়াং নকল জাংকে গুলি করে দেয় এবং সেটা হাওয়ায় মিলিয়ে যায়। এরপর তারা দুজন হাঁপ ছেড়ে বাঁচে। জাং জিজ্ঞাসা করে এই ভয়ানক জায়গা থেকে তারা কি করে বের হবে। উত্তরে ইনিয়াং বলে যে তাদের দুজনকে কুইয়ে এখনো পর্যন্ত সম্মোহিত করে রেখেছে। এই কল্পনার জগৎ থেকে বের হতে হলে তাদেরকে চোখ বন্ধ করতে হবে। ইনিয়াং চোখ বন্ধ করে হাঁটতে থাকে। তবে বেরোবার রাস্তা খোঁজার চেষ্টা করতে গিয়ে সে নিজেই পাহাড়ের খাদ থেকে পড়ে যেতে যায়। শেষ মুহূর্তে জাং তাকে ধরে ফেলে এবং বহু কষ্টে তাকে খাদ থেকে তুলে আনে। দুজনই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। জাং কোমরে রাখা মদের বোতল নিয়ে ইনিয়াং চুমুক দিয়ে দেখতে পায় সেখানে কোনো মদ নয়, বরং পানি রয়েছে।
ইনিয়াং জিজ্ঞাসা করে মদের বোতলে পানি কেন। জাং বলে তার এখন আর মদের প্রয়োজন হয় না। ইনিয়াং বলে তার জীবন তো ভালোই কাটছে, সে আরেকটি কেস সলভ করেছে, ফিরে যাওয়ার পর তার হয়তোবা আবারও প্রমোশন হবে। তখন জাং বলে তার প্রমোশন নয় বরং ডিমোশন হয়েছে, এ কারণেই সে সাংহাই থেকে গ্রামে ফিরে এসেছে। হয়তোবা এই কেসের কারণেই তার আবারও কিছুটা উন্নতি হলেও হতে পারে, তবে এখন মনে হচ্ছে এখানে বুঝি সে মারা যাবে। জাং বলে যে সে যদি মারা যায় তাহলে তার ঠিকঠাক মতো শেষকৃত্যের দায়িত্ব সে ইনিয়াংকে দিয়ে যাচ্ছে। ইনিয়াং বলে এর জন্য সে অবশ্যই টাকা নিবে। একথা বলেই তারা দুজন হাসতে থাকে, আর এরপর সাহস নিয়ে তারা উঠে দাঁড়ায়, তাদেরকে কুইয়েকে ধরতেই হবে। অন্যদিকে কুইয়েকে দেখা যায় সে কিছু একটা করছিল। আমি জিজ্ঞাসা করে যে সে সত্যি সত্যি এটা করতে চায় কিনা। কুইয়ে বলে তাকে অবশ্যই এটা করতে হবে, লং দাদি বেঁচে থাকতে কেউ তাকে গ্রহণ করেনি, এখন তার মৃতদেহ এই গ্রামের মানুষ রাখতে চাচ্ছে না, সে এটা কিছুতেই মানতে পারবে না। জাং কুইয়ের বাড়ির সামনে যায় এবং সেখানে আলো জ্বলতে দেখে। তাদেরকে দেখা মাত্রই কুইয়ে তাদের দিকে মারফিন পাউডার ছুড়ে দেয়, যা দেখে তারা দ্রুত নিজেদের নাক ঢেকে নেয় যাতে করে মারফিনের গন্ধ তাদের নাকে না যায়। কুইয়ে আমিকে নিয়ে এক কোণে লুকিয়ে পড়ে, আর এরপর তাকে অপেক্ষা করতে বলে সে চলে আসে বাকি দুজনকে শেষ করতে। সে ছুরি নিয়ে এসেছিল, এদিকে জাং তার পিস্তল নিয়ে প্রস্তুত ছিল। তাদের মধ্যে অনেকক্ষণ যাবৎ লড়াই চলে, আর এরপর কিছু একটা হয়ে যায়, চারিদিকে অন্ধকার হয়ে যায়। হঠাৎই আশেপাশে কুইয়ে বেশ কিছু মৃতদেহ দেখতে পায়। সে যাদেরকে মেরে ফেলেছে তারাই তার আশেপাশে ঘুরতে থাকে। চিন্তায় আমি তখন চিৎকার করে কুয়েইকে ডাকতে থাকে। কুয়েই ডাক তো শুনতে পারছিল, তবে সে আমিকে দেখতে পারছিল না। সে তার আশেপাশে মৃতদের দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎই জাং তার হাত ধরে এবং তাকে তার সাথে যেতে বলে। কুয়েই মনে করে জাং হয়তোবা তাকে গ্রেফতার করতে চাইছে, তাই সে কোনো কিছু না ভেবেই জাংয়ের উপর আক্রমণ করে। সে ক্রমাগত জাংকে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে। একসময় দেখা যায় এটা জাং নয় বরং আমি, যে কিনা কুইয়ের আক্রমণে প্রায় মৃত্যুর পর্যায়ে পৌঁছে গিয়েছে। হতভম্ব কুয়েই আমিকে জড়িয়ে ধরে বারবার সরি বলতে থাকে। আমি বলে সে কোনো ভুল করেনি, আমির মনে কোনো আফসোস নেই। আসলে ছোটবেলার ওই ঘটনার দৃশ্য আমরা দেখতে পাই যখন আমি দেখে নিয়েছিল যে তার বাবা মাকে দেওয়া ওই ঔষধটা পাল্টে দিয়েছিল প্রধান। আসলে দাদির এই চিকিৎসার জনপ্রিয়তা নিয়ে গ্রাম প্রধান বেশ হিংসা করত। এ কারণে গ্রামের মানুষের চোখে দাদিকে খারাপ করার জন্য সে আমির বাবা মাকে খুন করেছিল, যে ব্যাপারটা আমি জানতো। তবে ছোট হওয়ার কারণে সে সেদিন কিছুই বলতে পারেনি। ছোটবেলাতে তার দাদির ছেলের সাথেও বেশ ভালো সম্পর্ক ছিল, যে আর কেউ নয় বরং কুয়েই। কুয়েই মূলত গ্রাম ছেড়ে ওই দিন পালিয়ে গিয়েছিল যেদিন দাদিকে মেরে ফেলেছিল গ্রাম প্রধান। আর এরপর কিশোর বয়সে সে আবারও এই গ্রামে ফিরে এসেছিল। তখন গ্রামের মানুষ তার আসল পরিচয় তো জানতো না, তবে আসল পরিচয় জানতো একমাত্র আমি। আর এখানেই এই গ্রামের মধ্যে আস্তে আস্তে করে তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। সেদিন আমির মৃতদেহকে বিয়ে করার যে রিচুয়াল হয়েছিল সব কাজ কুয়েই করেছিল। মৃতদেহের বাহানায় তারা দুজন মূলত একজন আরেকজনকেই বিয়ে করেছিল। তারা এখন স্বামী স্ত্রী, আর এই কারণেই আমির মনে কোনো রকম আফসোস নেই। সে শুধুমাত্র আশা করছে যে পরের জন্মে তারা আবারও একসাথে থাকবে, আর এবার তারা সম্মানের সাথে সকলের সামনে নিজেদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে। একথা বলেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমির মৃত্যুর পর কুয়ে আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। মরফিনের বশীভূত হয়ে সে নিজেই নিজের ভালোবাসাকে শেষ করে দিয়েছে। এই সব কিছুর জন্য সে আবারও গ্রামবাসীকেই দায়ী করতে শুরু করে। আস্তে আস্তে করে মরফিনের প্রভাব কেটে গিয়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সে তার সামনে ইনিয়াং এবং হুকে দেখতে পায়। হু মারা যায়নি, শুধুমাত্র সেদিন বেহুশ হয়েছিল। তারা বলার আগেই কুয়ে সেখান থেকে পালিয়ে যায়। কুয়ে ছুটে গ্রামের মাঝামাঝি চলে আসে, আর এরপর সে একটি ঘন্টা বাজাতে শুরু করে। এত রাতে ঘন্টার আওয়াজ শুনে গ্রামবাসীরা উদ্বেগের সাথে বেরিয়ে আসে। কুয়েই তখন পাগলের মতো ঘন্টা বাজিয়ে চলেছিল। তার পা ভালো দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যায়। এইসবের উত্তর না দিয়ে কুয়ে বলে সে 20 বছর আগের প্রতিশোধ নিবে। তখনই গ্রামের মানুষ বুঝতে পারে এই ছেলেটি আর কেউ নয় বরং ভূতদাদির ছেলে। এই সময় ভূতদাদির গানটি বাজতে থাকে। গানের সুরে সুরে গ্রামবাসীরা ধীরে ধীরে সম্মোহিত হতে শুরু করে। আকাশে জোরে জোরে বজ্রপাত হতে থাকে। চারিদিকে এক ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়। গ্রামবাসীরা একে অপরের চেহারার পরিবর্তে ভূতদাদির চেহারা দেখতে পায়।
এবং একে অপরকেই মারতে থাকে। কুইয়ে বলতে থাকে তারা একে অপরকে মেরে যেন শেষ করে দেয়। তারা সবাই তার মায়ের মৃত্যুর জন্য দায়ী, এমনকি তার ভালোবাসার মানুষটিও তাদের জন্যই তাকে হারাতে হয়েছে। এই সময় সেখানে জাঙেরা চলে আসে। তারা মরফিনের প্রভাব শেষ হওয়ার জন্য নাক ঢেকে সেখানেই অপেক্ষা করতে থাকে। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। জাং এখানে ফাঁকা গুলি ছোড়ে, তবে এতেও গ্রামবাসীদের চেতনা ফেরে না। জাং কি করবে তা কিছুই বুঝে উঠতে পারছিল না। কুইয়ে এই হট্টগোলের হুমড়ি খেয়ে পড়ে যায় এবং চোখের সামনে দেখতে পায় তার মা এবং ভালোবাসার মানুষকে, যারা কিনা তার দিকে এগিয়ে আসছে। অর্থাৎ এই মরফিনের প্রভাব তার উপরও পড়ছিল। কুইয়ের মনে পড়ে যায় তার মা এক সময় তাকে বলেছিল এই গ্রামের মানুষ খুব ভালো, তাদেরকে খেতে দিয়েছে, তাদের হসপিটাল তৈরি করে দিয়েছে, তাই তাদের প্রতি কুইয়ের কৃতজ্ঞ থাকা উচিত। কুইয়ে মাকে জিজ্ঞাসা করে তাহলে তারা গ্রামের অন্যান্য মানুষের মতো গ্রামের ভেতরে থাকে না কেন? গ্রামের বাইরের দিকে এত দূরে কেন হাসপাতালে তাদের থাকতে দেওয়া হয়েছে? তার মা তাকে তখন বলেছিল কারণ তাদের পাহাড় থেকে অনেক গাছগাছরা সংগ্রহ করতে হয়, তাই গ্রামের বাইরে থাকলে তাদের জন্য সুবিধা। এছাড়া সে অনেক বিষাক্ত জিনিস নিয়ে কাজ করে যা গ্রামের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। আর এরপরই তার মনে পড়ে যায় যে তার মা মারা যাওয়ার দিন কি হয়েছিল। তার মা বাঁধন খুলে দ্রুত হসপিটালের ভেতরে চলে এসেছিল। সেখান থেকে বিষাক্ত গাছগুলো সংগ্রহ করে সে তাকে দিয়েছিল এবং বলেছিল সে যেন যত দূরে পারে তত দূরে পালিয়ে যায়। যদি প্রধান তাকে ধরে ফেলে তবে সে যেন জানায় যে তার কাছে অমরত্বের ঔষধ আছে। একথা বললে হয়তো বা প্রধান তাকে বাঁচিয়ে রাখবে। মায়ের কথা মেনে কুইয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় সে দেখতে পায় সেখানে প্রধান এসেছে। লং তাকে বলে তার কাছে অমরত্বের ঔষধ আছে। তখন প্রধান তাকে ওই ঔষধটি দিতে বলে, তবে লং বলে সে এখনই ঔষধটি দিবে না, তাকে বাঁচিয়ে রাখতে হবে। তখন প্রধান বলে তাকে বাঁচিয়ে রাখাটা তার জন্য হুমকি স্বরূপ। একথা বলে সে লংকে মেরে ফেলে। দৃশ্য বর্তমানে আসে। আকাশ থেকে বৃষ্টি নামতে শুরু হয় এবং বৃষ্টির পানির কারণে মরফিনের প্রভাব কেটে যায়। গ্রামবাসীরা স্বাভাবিক হয়ে ওঠে। জাং তখন গ্রামবাসীর কাছে তাকে সবকিছু খুলে বলতে বলে। কুইয়ে বলে তার মা সব সময় মানুষকে সাহায্য করেছে, মানুষের উপকারে এসেছে। মানুষও তাকে অনেক বেশি পছন্দ করত, যে জিনিসটা গ্রাম প্রধান মেনে নিতে পারেনি, কেননা গ্রামবাসীরা তার থেকেও বেশি প্রাধান্য দিতে শুরু করেছিল লংকে। এ কারণেই হিংসার বশীভূত হয়ে সে লংকে মেরে ফেলার চেষ্টা করে, যে কাজে তাকে সাহায্য করেছিল ইউচাই এবং ফাগাই। তারা দুজনই মূলত ওই বিষাক্ত ঔষধ বানিয়েছিল যেটা খেয়ে আমির বাবা মা মারা গিয়েছিল। ইনিয়াং যখন ওই রাতে প্রধানকে রিচুয়াল করতে দেখেছিল, সেটা আসলে অমরত্বের ঔষধ তৈরি করার রিচুয়াল ছিল। আর সেখান থেকে ইনিয়ং যাওয়ার পর সে সেটা পান করে নেয়, ভাবে হয়তোবা সে এতে করে অমর হয়ে যাবে। তবে কুইয়ে সেদিন চালাকি করে সেখানে বিষাক্ত ঔষধ রেখে দিয়েছিল, ঠিক যেভাবে সে সেদিন তার মায়ের ঔষধ পাল্টে দিয়েছিল। এভাবেই গ্রাম প্রধান রক্ত বমি করতে করতে কুইয়ের সামনেই মারা যায়। ওই সময় মূলত গ্রাম প্রধান তার আসল পরিচয় বুঝতে পেরেছিল। শেষ পর্যন্ত কুইয়ে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। কুইয়ের শুধুমাত্র গ্রাম প্রধান অথবা ওই তিনজনের উপরই রাগ নয়, বরং পুরো গ্রামবাসীর উপরই রাগ। কেননা সেদিন যদি গ্রামবাসীরা লংয়ের পাশে দাঁড়াতো তাহলে প্রধান তাকে মারতে পারত না। আজকের এই দিনটাও তাদেরকে দেখতে হতো না। ফলে গ্রামবাসীরাও এখানে নিজেদের ভুল বুঝতে পারে। এখন কুইয়েকে ধরে নিয়ে যাওয়ার সময় জাং ইনিয়ংকে বেশ কিছু টাকা দেয় তাদের এতদিন ধরে সাহায্য করার জন্য। তবে এখানেই কি গ্রামের সব সমস্যা শেষ? কেননা আমরা শেষ দৃশ্যে ইনিয়ংকে দেখতে পাই যে কিনা ঠেলাগাড়িতে করে কিছু জিনিস নিয়ে যাচ্ছিল। যখনই সে গ্রামের একটি নিরিবিলি স্থানে আসে তখন সে ওই পাগল মহিলাকে বিড়বিড় করে লং দাদির গানটি গাইতে শুনতে পায়। তখনই কিছু একটা তার হয়ে যায়। সে তার সামনে থাকা কফিনটি একা একা খুলতে দেখতে পায়। এর মানে হলো লং দাদি এখনো পর্যন্ত তাদের আশেপাশেই আছে, তার আত্মা এখনো মুক্তি পায়নি। আর এই ভয়ানক দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই অদ্ভুত চাইনিজ হরর মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচপি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।